আসসালামু আলাইকুম। নাইম ইউনিক একাডেমিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বিভিন্ন চাকরি পরীক্ষায় বিজ্ঞান সম্পর্কিত অনেক প্রশ্ন এসে থাকে। যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডে তাদের ক্ষেত্রে এসব প্রশ্নের উত্তর করা অনেক সহজ, কিন্তু যারা আর্টস ফ্যাকাল্টি অথবা কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যে বিজ্ঞান বিভাগের ছাত্র যারা আছেন তাদের দেখলে আরও সহজ হবেই, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র আছেন বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র আছেন তাদের জন্য বিষয়টি আরও সহজতর করার লক্ষ্যে এই ভিডিওটি বানানো। কারণ আমাদের ভিডিওটি একটি ক্লাস এর টপিকের সাথে সাথে প্রশ্নটাও কিভাবে সলভ করা যায় সেই রিলেটেড প্রশ্ন সম্পর্কিত আলোচনাও করা হয়েছে, যে কারণে প্রত্যেক যারা ভিডিওটি দেখবে প্রত্যেক ছাত্র তাদের জন্য এই বিজ্ঞান সম্পর্কিত ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে, এবং এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় যে কোনো ধাঁচের ঘুরিয়ে দিলেও আশা করি পরীক্ষার হলে তার কোনো কনফিউশন ক্লিয়ার হবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের সাধারণ বিজ্ঞানের টপিক হচ্ছে পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন, স্টেট অফ ম্যাটার অ্যান্ড দেয়ার চেঞ্জ। দেখুন, আসলে প্রথমে আমাদের এই টপিকের শুরুতেই পদার্থটা কি, পদার্থের একটা সংজ্ঞা আছে। পদার্থটা কি, পদার্থটা সেটা আমাদের সম্পর্কে জানতে হবে। পদার্থ বলতে আমরা সেই সব বোঝাই যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে করলে স্থানচ্যুত হয়। অর্থাৎ যদি আমরা এটাকে বল প্রয়োগ করি তাহলে তার অবস্থার পরিবর্তন হয়। যেমন মনে করেন যে একটা স্প্রিং বা রাবারকে আপনি যদি টান দেন, রাবার একটা পদার্থ, টান দিলে তার অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ একেই পদার্থ বলে। এখন আমাদের ভিতরে অনেকে আছে পদার্থ এবং শক্তির ভিতরে কনফিউশন ক্রিয়েট করে ফেলে। আসলে পদার্থটা কি? যার ভর আছে। দেখুন, পদার্থ হচ্ছে যার ভর আছে, কিন্তু যদি আমরা শক্তিকে দেখি, শক্তির কোনো ভর নেই। যেমন ধরুন আমরা যদি একটা লোহার বল দিই তাহলে লোহাটার কি, এর ভর আছে। কিন্তু যদি আমরা আলো একটা শক্তি, এই শক্তিকে আমরা কি কোনো ভর দ্বারা পরিমাপ করতে পারি? আমরা এটা অনুভূতি করতে পারি যে হ্যাঁ, এখানে একটা শক্তি আছে। যেমন দেখেন, পদার্থ স্থান দখল করে কিন্তু শক্তি স্থান দখল করে না। যেমন যদি একটা রুমে লাইট জ্বলে, আলো জ্বলে, তাহলে কি এটা স্থান দখল করতে পারে? না, এটা কোনো স্থান দখল করে থাকে না। যদি আমরা একটা উদাহরণটা দেখি তাহলে দেখেন, বাতাস, পানি, এটার একটা পদার্থের উদাহরণ। আর যদি তাপ, আলো, বিদ্যুৎ, এগুলো শক্তির উদাহরণ। এখন দেখুন, যদি আপনারা এই টপিকটি ফুল বুঝে থাকেন তাহলে আমরা এই রিলেটেড বিগত পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন দেখতে পারি, তাহলে ধারণাটি আরো ক্লিয়ার হবে। যেমন ধরুন, এখানে বলা আছে কোনটি পদার্থ নয়। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষায় 2011-তে এসেছিল। যেমন দেখুন, কোনটি পদার্থ নয়, তার মানে পদার্থ নয়, তাহলে এটা কি বোঝাচ্ছে? যদি পদার্থ না হয় তাহলে সেটা হবে শক্তি, তাই তো? তাহলে দেখেন, এখানে আমরা আলোটা পরে আসি। যেমন দেখেন, অক্সিজেন কি? একটা মৌলিক পদার্থ। কারণ কি, অক্সিজেনকে আপনি একটা সিলিন্ডারে ভরতে পারবেন, সে একটা জায়গা দখল করবে, ঠিক আছে। নাইট্রোজেনে কি? একটা মৌলিক পদার্থ, এটাও একটা গ্যাস, এখানে আপনি সিলিন্ডারে ভরতে পারবেন, এ একটা জায়গা দখল করবে। পানি কি? একটা যৌগিক পদার্থ, এটা অক্সিজেন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়। তাহলে পানি কি? আপনার স্থান দখল করে, একটা কাঁচের পাত্রে আপনি রাখতে পারেন। কিন্তু দেখেন যে আলো কি আপনি কাঁচের পাত্রে রাখতে পারবেন? আলোকে আপনি শুধু দর্শন দেখে করবেন। এই জন্য আলো হচ্ছে শক্তি। এখন দেখেন, কোনটি পদার্থ বলছে, কোনটি পদার্থ। এটা এসছে উপখাদ্য পরিদর্শকে 2012 সালে, এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। কোনটি পদার্থ? যেমন দেখেন, যদি আমরা দেখি বাতাস কি? বাতাসে অপশন আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সবকিছু আছে। অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। তাহলে কি এগুলো কি একটা পদার্থ না? তাহলে কি বাতাস একটা পদার্থ, কিন্তু কি পদার্থ? মিশ্র পদার্থ। কিন্তু দেখেন, বিদ্যুতের কি কোনো স্থান দখল করতে পারে? এর কোনো ভর আছে? না। তাপ কোনো স্থান দখল করতে পারে? ভর আছে? নাই। তাহলে এগুলো কি? পদার্থ নাই, এগুলো কি? শক্তি।
এভাবে যদি কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয় তাহলে আপনি যে কোনো পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন আসলে পরীক্ষার হলে কনফিউজ হবেন না। আমরা আরেকটি প্রশ্ন দেখি। আচ্ছা দেখুন, এবার আমাদের টপিকটা হচ্ছে পদার্থের অবস্থাভেদ। পদার্থের অবস্থাভেদ বলতে কি বোঝায়, যে এই পদার্থটা কোন অবস্থায় কেমন আছে, এটা কি তরল আছে নাকি কঠিন আছে নাকি বায়বীয় অবস্থায় আছে। কিন্তু দেখুন এক একটা পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারে, এটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। এই যে পদার্থ কঠিন অবস্থা, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি আমরা, এই পানি কঠিন অবস্থায় থাকে কি বরফ হয়ে, তরল অবস্থায় হলে কি হয় পানি, আর যদি গ্যাসীয় অবস্থায় হয় তাহলে কি হয় এটা বাষ্প। গ্যাসীয় অবস্থায় আমাদের কি হয় বাষ্প। দেখেন এখন যদি আমরা একটু কঠিন তরল বায়বীয় পদার্থের সংজ্ঞাটা দেখি তাহলে ভবিষ্যতে এই রিলেটেড আসা প্রশ্নগুলো আরো বুঝতে সহজ হবে। দেখেন কঠিন পদার্থ আমরা কাকে বলবো? কঠিন পদার্থ এর নির্দিষ্ট আয়তন থাকবে, নির্দিষ্ট আকার থাকবে এবং দৃঢ়তা আছে মানে কি আপনি সহজেই তাকে বল প্রয়োগ করলে সে ওই স্থানটা পরিবর্তন করতে চাবে না, তার মানে কি তার দৃঢ়তা আছে। এখন যদি আমরা উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হবে। এবং এই কঠিন পদার্থের অণুগুলো পরস্পর সন্নিকটে থাকে, কারণ আমরা জানি প্রত্যেকটা পদার্থ একটা ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দ্বারা গঠিত, আর এই অণু পরমাণুগুলো যদি পরস্পরের সন্নিকটে থাকে তাহলে এদের বন্ধনটা আরো দৃঢ় হয়। কঠিন পদার্থের অণুগুলো খুব নিকটে থাকার কারণে এর বন্ধনগুলো খুব দ্রুত, কারণ এই জন্য কঠিন পদার্থকে যখনই আপনি ভাঙতে যাবেন বা এর অবস্থার পরিবর্তন ঘটাতে যাবেন সে কারণে তখন আপনার বেশি বল প্রয়োগ করতে হবে বা বেশি শক্তি প্রয়োগ করতে হবে। যেমন ধরুন পাথর, এই পাথরটাকে যদি আপনি এটাকে গুঁড়ো করে বালুতে পরিণত করতে চান বা করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু বেশি বল প্রয়োগ করা লাগবে বা করা লাগবে, কারণ কি এর অণুগুলো পরস্পরের সন্নিকটে থাকে, এর ভিতরে অণুগুলোর মধ্যে বন্ড অনেক বেশি। যেমন লবণকে আপনি তাপ দিয়ে গলাতে হলে এটা অনেক তাপমাত্রা প্রয়োজন হবে, এবং এটা সে কারণে যদি আপনি পানি দিয়ে তাপ দেন দ্রুতই গলে যাবে। আচ্ছা যদি এটা ক্লিয়ার হয়, এখন দেখুন তরল পদার্থ নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। যদি বলেন আয়তন আছে কেমন, যদি আপনি একটা সিলিন্ডারে রাখেন বা একটা গ্লাসে রাখেন একটা নির্দিষ্ট আয়তন দখল করবে কিন্তু আকার নেই, কারণ কি মনে করেন আপনি পানিটা একটা নীল গ্লাসে রাখছেন, পানিটা ঢাললেন, পানিটা কিন্তু ওই নীল আকার ধারণ করবে। তরল পদার্থের অণুসমূহ সন্নিকটে থাকে, তবে এর মধ্যকার কঠিন পদার্থের মতো প্রবল নাই। যেমন এদের অণুগুলো পরস্পর কাছাকাছি থাকে, কিন্তু কঠিন পদার্থ যেমন বন্ড একদম শক্তিশালী, এর ভিতরে কিন্তু অত শক্তিশালী বন্ড নাই, এই জন্য এরা তরল অবস্থায় থাকে। তরল অবস্থার উদাহরণ হচ্ছে পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল প্রভৃতি। গ্যাসীয় পদার্থের হচ্ছে নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই। এটা বিষয়টা ক্লিয়ার করি। মনে করেন যে গ্যাসীয় পদার্থকে আপনি একটা সিলিন্ডারে রাখলেন, সিলিন্ডারের কি একটা নির্দিষ্ট আকার আয়তন আছে না, সিলিন্ডারের নির্দিষ্ট আকার আছে, কিন্তু সিলিন্ডারের ভিতরে রাখলেন গ্যাসটা দেখতে কেমন, নীল বর্ণের না কালো বর্ণের বা সবুজ বর্ণের, এটা কিন্তু আর বোঝা যাবে না, এর নির্দিষ্ট কোনো আকারই নেই। অণুসমূহের এই কঠিন তরল বায়বীয়র চেয়ে এর অণুগুলোর দূরত্ব অনেক বেশি, এই অণুগুলো একে অপর থেকে দূরত্ব অনেক বেশি থাকায় এর বন্ধন শক্তি কম, যে কারণে এটা হচ্ছে বায়বীয়। যেমন হচ্ছে বা গ্যাসীয়, যেমন হচ্ছে নাইট্রোজেন। আপনি যদি নাইট্রোজেন একটা গ্যাসকে একটা সিলিন্ডারের ভিতরে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এর ভিতরে এর আকারটা কেমন বা হিয়াটা কি। একটা সিলিন্ডারের ভিতরে রাখলেন এর পুরোটা জায়গা জুড়ে এই নাইট্রোজেন গ্যাসটাই থাকবে, কারণ এর অণুগুলোর মধ্যে বন্ধন শক্তি একেবারেই কম। এখন মনে করেন এই যে পদার্থসমূহ আমরা দেখছি যে তরল, কোনো সময় কঠিন, কোনো সময় বায়বীয়, এর কারণ কি? একমাত্র কারণ হচ্ছে তাপের পরিবর্তন। যেমন আপনি এক গ্লাস পানি নিলেন, এটাকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসেন তাহলে সেই পানিটাই বরফে পরিণত হবে। আবার যদি তাপমাত্রা আপনি পরিবর্তন করেন সেটা আস্তে আস্তে পানিতে পরিণত হবে। আবার যদি তাপমাত্রা আরো বাড়ান তাহলে দেখা যাচ্ছে সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে জলীয় বাষ্পে পরিণত হবে। এটাই হচ্ছে এই পানি 3 অবস্থায় পরিবর্তন হচ্ছে, এটা কারণ কি? একমাত্র তাপের পরিবর্তনের কারণে। এখন যদি আমরা এটা বুঝে থাকি তাহলে এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা মাধ্যমে আরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, যদি আমাদের এখানে একটা প্রশ্ন এসেছে সমাজসেবা অধিদপ্তরের, একই পদার্থের 3 অবস্থার রূপান্তরের কারণ কি? আমরা একটু আগেই পড়লাম। দেখেন 3 অবস্থার রূপান্তরের কারণ কি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করছি। সেটা হচ্ছে, মনে করেন একটা বরফ ছিল,
একটা বরফ ছিল, এই বরফটাকে আমরা 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ ছিল, এটাকে আমরা আর তাপমাত্রা বাড়ালাম, সুতরাং সে তাপমাত্রার কারণে সে হচ্ছে পানিতে পরিণত হলো। আমরা তাপমাত্রাটা আরো বাড়ালাম, তাপমাত্রা বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করলেই সেটা বাষ্পে পরিণত হলো। তাহলে কি একটা অবস্থার কঠিন তরল বায়বীয় অবস্থার পরিবর্তন হচ্ছে কি তাপের পরিবর্তনের কারণে। তাহলে এখানের উত্তর হবে কি তাপের প্রভাব। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। দেখেন গলনাঙ্ক। গলনাঙ্ক আমরা জিনিসটা কি, গলনাঙ্ক মানে হচ্ছে যদি আমরা সিম্পল ভাষায় বুঝি সেটা হচ্ছে গলে যাওয়া। আমরা যদি তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে সেই পদার্থের গলন বলি। কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তার উষ্ণতা বাড়তে থাকে, আবার একটি নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত এর উষ্ণতা স্থির থাকে। নির্দিষ্ট উষ্ণতাকে কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যেমন দেখুন, এই যে দেখুন, নির্দিষ্ট উষ্ণতাকে কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। ঠিক আছে, এটা হচ্ছে মানে পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা, একটা নির্দিষ্ট তাপে অবস্থা যে এটা পৌঁছালে পদার্থ আর কঠিন থাকে না, সেটা গলে যায়। এটা এর সারসংক্ষেপ। দেখুন, আমরা যদি কোনো পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে যাই তাহলে আমরা সেটা নির্ণয় করব কি করে, তার গলনাঙ্ক দিয়ে। গলনাঙ্ক বলতে একটা প্রত্যেকটি পদার্থের কঠিন পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা আছে যেটাই গলে। যদি সেটার কমে বা বেশিতে গলে তাহলে আমরা বুঝবো যে তার ভিতরে কোনো অপদ্রব্য মিশ্রিত আছে। স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। তাপ দিলে তরল পদার্থের উষ্ণতা বাড়তে শুরু করে, এটা আমরা গত স্লাইডেই বলছি। একটি নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়। যেমন দেখেন, তাপ বাড়াতে থাকছেন তাহলে পদার্থ কঠিন পদার্থটা তরলে পরিণত হয়েছে, আস্তে আস্তে সেটা ফুটতে শুরু করছে এবং পরক্ষণে সেটা বাষ্পে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত উষ্ণতা স্থির থাকে। ওই নির্দিষ্ট উষ্ণতাকে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। যেমন স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সাধারণত রুমে যদি কোনো পানিকে ফোটাতে চাই তাহলে সেটা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় তখন তো এটাকে বাষ্পে পরিণত হয়। এই টপিকগুলোর মধ্যে আমরা এখন সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টাকে আলোচনা করব, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন পদার্থ। ঊর্ধ্বপাতন আসলে দেখবেন বিভিন্ন পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন প্রায় আসে যে ঊর্ধ্বপাতন পদার্থ কোনটি, সাবলিমেশন পদার্থ কোনটি। যেমন দেখেন, মনে করেন কোনো একটা পদার্থ আপনি পদার্থ নিলে সাধারণত আমরা পরের আগের টপিকগুলোতে দেখছি যে কোনো পদার্থকে আমরা যখন তাপ দিছিলাম সেটা তরলে পরিণত হচ্ছিল, তারপরে বায়বীয় অবস্থা ধারণ করতেছিল। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যে আপনি তাপ দিলেন সেটা তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। এই ধরনের পদার্থকে ঊর্ধ্বপাতন বলা হয়। যেমন আপনি দেখুন ঊর্ধ্বপাতন, যেমন যদি আপনি কর্পূর নেন, গন্ধক, আয়োডিন, ন্যাপথলিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড বা কার্বন ডাইঅক্সাইড, আর্সেনিক, বেনজোইক অ্যাসিডকে যদি আপনি তাপ দেন এরা সরাসরি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়। এই জন্য এদেরকে ঊর্ধ্বপাতন পদার্থ বলা হয়। এখন আমরা এই রিলেটেড কিছু প্রশ্ন সলভ করব, দেখি আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার করা যায় কিনা। যেমন যদি বলছে কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় এই 3 অবস্থাতেই পাওয়া যায়, এটা সমাজসেবা অফিসারের প্রশ্নে এসেছিল। দেখুন তো কোন পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় এই 3 অবস্থাতেই পাওয়া যায়। আমরা প্রকৃতিতে পাই কি, পানি। এই পানিকে আমরা দেখি যে মেরু অঞ্চলে যেখানে শীত প্রধান দেশে সেখানে কঠিন অবস্থায় বরফ হিসেবে পাওয়া যায়, যেখানে উষ্ণ প্রধান সেখানে পানি তরল অবস্থায় পাওয়া যায়, কিন্তু তরল অবস্থায় থাকলেও তাপে এটা বাষ্পের মাধ্যমে বায়ুমণ্ডলে চলে যায়। সুতরাং আমরা প্রকৃতিতে এই পানিকে আমরা 3 অবস্থায় পেয়ে যাই, আর অন্যান্য পদার্থকে আমরা সরাসরি প্রকৃতিতে 3 অবস্থায় পাই না। যেমন লবণ এটা প্রকৃতিতে আমরা 3 অবস্থায় সরাসরি পাই না। লবণ হয়তো বা কঠিন অবস্থায় পাই অথবা শোধন করা পাই, ঠিক আছে। পারদ প্রকৃতিতে আমরা তরল অবস্থায় পাই, কঠিন অবস্থায় পাই না, বায়বীয় অবস্থায় পাই না। কর্পূর এটা আমরা কঠিন অবস্থায় পাই। দেখুন নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না, অর্থাৎ ঊর্ধ্বপাতিত হয় না মানে কি, যেটাকে একটা পদার্থ আছে যেটাকে আমি তাপ দিলাম সরাসরি তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়।
তাই না? তাহলে আমরা দেখেন আমরা ওই যে পড়লাম যে বেনজোইক অ্যাসিড এটা সরাসরি বাষ্পে পরিণত হয়, নিশাদল এটা সরাসরি বাষ্পে পরিণত হয়, আয়োডিন এটা সরাসরি বাষ্পে পরিণত হয়, কিন্তু এই যে বেনজিন এটা সরাসরি বাষ্পে পরিণত হয় না, এটা তো আগে তরলে পরিণত হয় তারপর বাষ্পে হয়। সুতরাং এটাই হবে উত্তর। আমরা যদি আরেকটি প্রশ্ন দেখি, এখানে আছে কোন কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই বাষ্পে পরিণত হয় এই প্রক্রিয়াকে কি বলে? যেমন এই প্রক্রিয়াকে কি বলে, তাহলে কি হয়, এটা কি আমরা আগেই পড়ছি যে কোনো পদার্থ যেটা তাপ দিলে সরাসরি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত, তাহলে এটা কি হয়? ঊর্ধ্বপাতনই হচ্ছে অ্যান্সার। এখানে যদি অন্যান্য উত্তরগুলো দেখি, যেমন গলনটা কি? পদার্থে তাপ দিলে সেটা গলে যায়। বাষ্পীভবন মানে কি? যে তাপমাত্রায় পদার্থে বাষ্পে পরিণত হয়। আর রাসায়নিক পরিবর্তন মানে কি? পদার্থ একটা ছিল এটার সাথে যোগ করে আরেকটা পদার্থ তৈরি হয়েছে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন আমরা দেখব পদার্থের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ মেটার্স। যদি আমরা পদার্থের শ্রেণী বিভাগ করি তাহলে প্রথমে আমাদের পদার্থটা কি মিশ্রিত পদার্থ নাকি খাঁটি বস্তু, এই দুটা আমাদের, একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ মিশ্রিত থাকলে সেটা হচ্ছে মিশ্রণ। খাঁটি বস্তু মানে কি? শুধু সেই পদার্থটাই আছে। খাঁটি বস্তুকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে যৌগ। মৌল হচ্ছে যেই পদার্থটাকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থই পাওয়া যাবে, সেটা হচ্ছে মৌল। আর যদি যৌগ বলি, যৌগ ভাঙলে এক বা একাধিক মৌল পাওয়া যাবে, তাহলে সেটা হচ্ছে যৌগ। এখন আমরা দেখব মিশ্রণ। মিশ্রণটা কি? মিশ্রণটা হচ্ছে দুই বা ততোধিক পদার্থকে কোনো অনুপাত্রে একত্রে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। যেমন বায়ু একটি মিশ্রণ। বায়ু একটি মিশ্রণ কেন? বায়ুতে আপনার নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড সহ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গ্যাস আছে, যেগুলো একের অপরের সাথে আপনার কোনোটাই প্রভাব না পেয়ে এরা, এই যে এখানে যেটা বলছে একত্রে মিশালে এরা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। এই কারণে বায়ু একটি মিশ্র পদার্থ। কারণ আমরা বায়ু নিলে আমরা বুঝতেও পারি না যে এটা নাইট্রোজেন আছে নাকি অক্সিজেন আছে যদি আমরা বাতাসে দেখি, কারণ এরা পরস্পর ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করতেছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন দেখেন খাঁটি বস্তু। খাঁটি বস্তু সম্পর্কে, খাঁটি বস্তু মৌল বা মৌলিক পদার্থ। আচ্ছা, যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে কোনো সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন অর্থাৎ এই বস্তুটাকে যদি আপনি একটা, যদি না হাইড্রোজেন একটা আছে, গ্যাস আছে, এটাকে যদি আপনি ভাঙেন ওই হাইড্রোজেন ছাড়া আর অন্য কিছুই পাওয়া যাবে না। বিশ্লেষণ মানে কি? ভাঙা। যদি অন্য কিছু পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, এখানে যে তামা দেওয়া আছে, তামাটা একটু ভুল হয়েছে, তামাটা কাটতে হবে। এবারে আমরা দেখি যৌগিক পদার্থ। যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। মনে করেন একটা বস্তু আপনি ভাঙলেন, সেটা মনে করেন পানিকে আপনি ভাঙলেন, পানির রাসায়নিক সংকেত কি? H2O। এই পানিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? পানিকে আমরা যদি ভাঙি একটা পাবো হাইড্রোজেন আর একটা পাবো অক্সিজেন। এই হাইড্রোজেনও একটা মৌলিক পদার্থ, অক্সিজেনও একটা মৌলিক পদার্থ। অর্থাৎ এই যদি পানি একটা যৌগিক পদার্থ, এটাকে আমরা ভেঙে হাইড্রোজেন পেলাম এবং অক্সিজেন পেলাম, সুতরাং পানি একটি যৌগিক পদার্থ। এখন যদি আমরা করি, দেখেন পৃথিবীতে মৌলিক এবং যৌগিক পদার্থের সংখ্যা কতটি? পৃথিবীতে আমরা বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। 118টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া গেছে 98টি, আর ল্যাবে বা কৃত্রিম উপায়ে প্রাপ্ত সংখ্যা হচ্ছে 20টি। এখন আমরা এই ধারণাগুলো আরো ক্লিয়ার করার জন্য প্রশ্ন সলভের মাধ্যমে চেষ্টা করে দেখি।
আমরা একটু আগে পড়লাম প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কত। এটা একটা পরীক্ষার এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার। আমরা জানি প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 98টি। কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? আমরা জানি 20টি। এটিও অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক প্রশ্নে এসেছিল। এখন দেখুন কোনটি মৌলিক পদার্থ। এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এসছে কোনটি মৌলিক পদার্থ। এখন আমরা মৌলিক পদার্থ সম্পর্কে পড়ছি যেটাকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যাবে। মনে করেন আমি নাইট্রোজেনকে ভাঙলাম, তাহলে আমি এর ভিতরে শুধু নাইট্রোজেনই পাবো, আর অন্য কোনো পদার্থ পাবো না, তাহলে সেটা মৌলিক পদার্থ। মনে করেন এই যে লবণ, লবণ হচ্ছে কি NaCl, খাবার লবণের রাসায়নিক সংকেত। আপনি যদি এই লবণকে ভাঙেন তাহলে একটা Na মানে সোডিয়াম পাবেন আর Cl অর্থাৎ ক্লোরিন পাবেন। কিন্তু যদি আপনি নাইট্রোজেনকে ভাঙেন শুধু নাইট্রোজেনই পাবেন। আবার যদি আপনি ইস্পাতকে ভাঙেন, তাহলে ইস্পাত যদি আপনি ভাঙেন তাহলে এখানে কি পাবেন? ইস্পাত হচ্ছে আয়রন, মানে তার ভিতরে লোহা থাকবে এবং এটা সুনির্দিষ্ট পরিমাণের কার্বন থাকবে, তাহলে সেটা ইস্পাত হবে। আবার যদি আপনি তামাকে ভাঙেন, তামাকে ভাঙলে কি হবে? এর ভিতরে আপনি কপার পাবেন, ঠিক আছে, কপার পাবেন এবং আরেকটি পদার্থ পাবেন। সুতরাং এইটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ, কারণ নাইট্রোজেনকে ভাঙলে আমরা নাইট্রোজেন ছাড়া আর অন্য কিছুই পাচ্ছি না। নিচের কোনটি মৌল নয়? মৌল নয় মানে কি? যৌগ। তাহলে যৌগ হতে হলে কি হবে? ওই পদার্থ ছাড়া আমরা আরো অন্য পদার্থ পাবো। ধরুন এখানে সোনা, সোনার হচ্ছে Au এর রাসায়নিক সংকেত Au বা অরাম। নাইট্রোজেন, সোনা ভাঙলে আমরা শুধু সোনাকেই পাবো, নাইট্রোজেন ভাঙলে নাইট্রোজেন ছাড়া অন্য কিছু পাবো না, ঠিক আছে। আর যদি কোনটি যৌগ, তাহলে হচ্ছে আমরা যদি বায়ুকে ভাঙি তাহলে বায়ুর ভিতরে আমরা নাইট্রোজেন পাবো, অক্সিজেন পাবো, হাইড্রোজেন পাবো, কার্বন ডাই অক্সাইড পাবো, তাহলে এখানে উত্তর হবে বায়ু। পদার্থের পরিবর্তন, চেঞ্জ ইন ম্যাটার। এখন পদার্থের পরিবর্তন বলতে কি বোঝায়? পদার্থের পরিবর্তন বলতে একটা হচ্ছে পদার্থটা দেখতে কেমন, বাহিক দিক থেকে কেমন, আরেকটা হচ্ছে পদার্থর ভিতর এবং বাহির দুটো মিলে যে পরিবর্তন, সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। এই টপিক নিয়ে আলোচনা করা হবে। আমরা দেখি পদার্থের যদি আমরা পরিবর্তনের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের পদার্থের দুই ধরনের পরিবর্তন থাকে। একটা হচ্ছে ভৌত পরিবর্তন মানে হচ্ছে বাহ্যিক পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেটা হচ্ছে কেমিক্যাল পরিবর্তন। ভৌত পরিবর্তন বা অবস্থাগত পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের ফলে শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু নতুন কোনো মানে পদার্থে পরিণত হয় না, ঠিক আছে। যেমন উদাহরণ, আপনি পানি হচ্ছে H2O, এই পানিকে আপনি ঠান্ডা করলে বরফে পরিণত হবে, আবার যদি আরো বেশি হিট দেন বাষ্পে পরিণত হবে। এবং এটা যদি আপনি হিট দেখেন এই ঠান্ডা বরফেও আপনি H2O পাবেন, আবার বাষ্প হলেও H2O পাবেন। এখানে নতুন কোনো পদার্থের সৃষ্টি হচ্ছে না। এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে কি? এই পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু এর নিজ নিজ সত্তা হারিয়ে ফেলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একাধিক নতুন বস্তুতে পরিণত হবে, তাকে রাসায়নিক পরিবর্তন। যেমন যদি লোহায় মরিচা ধরা দেন, লোহা মানে কি? লোহা হচ্ছে Fe2O3 ফেরিক অক্সাইড। হ্যাঁ, এই ফেরিক অক্সাইড হচ্ছে কি আপনার প্রথমত এটার প্রাথমিক পর্যায়ে ছিল কি Fe, আর এটার সাথে ছিল কি, ঠিক আছে, এটার সাথে পানি। কিন্তু প্রথম অবস্থায় এটা লোহা ছিল, কিন্তু এই পানির সংস্পর্শে এসে সম্পূর্ণ ইয়েতে এই Fe2O3 হয়ে গেছে। তার মানে কি এটা যেটা লোহা ছিল সেটা আর লোহা নেই, এখন Fe2O3 হয়ে গেছে, যে কারণে এটা নতুন পদার্থের সৃষ্টি হয়েছে। এই জন্য লোহায় মরিচা পড়া একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। একটু প্রশ্ন সলভের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করা যাক। কোনটি রাসায়নিক পরিবর্তন? এটি একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় প্রশ্ন এসেছিল। যেমন রাসায়নিক পরিবর্তন, তার মানে কি নতুন পদার্থের সৃষ্টি হবে। রাসায়নিক পরিবর্তন হলে কি হবে? নতুন পদার্থের সৃষ্টি হবে।
তাপ দ্বারা মোম গলানো। আচ্ছা, মোম যেটি শক্ত অবস্থায় আছে, যেমন যদি মোমটা যদি গলে আপনার হাতে দেওয়া যায়, তাহলে কি ওই মোমের কোনো পরিবর্তন হবে? ওটা তরল ছিল, এটা কঠিন ছিল, কিন্তু ওই মোমই আছে, এটা জমি আবার ওই মোমে পরিণত হবে। সুতরাং এটা নতুন কোনো পদার্থের সৃষ্টি হচ্ছে না, যে কারণে মোম হচ্ছে ভৌত পরিবর্তন। এখন দেখেন আবার লোহায় মরিচা পড়া। লোহায় মরিচা পড়ার মানে কি? লোহায় মরিচা পড়লে যেটা আয়রন ছিল Fe2O3, যেটা মনে করেন আগে ছিল আয়রন, কিন্তু মরিচা পড়ার ফলে নতুন আরেকটা পদার্থ সৃষ্টি হচ্ছে। সুতরাং রাসায়নিক পরিবর্তন হবে লোহায় মরিচা পড়া। বরফকে পানিতে পরিণত করা। আপনি যদি বরফকে পানিতে পরিণত করেন, তাহলে পানির রাসায়নিক কোনো পরিবর্তন হবে না, সেই আপনি H2O পাবেন, যে কারণে বরফ হচ্ছে একটা ভৌত পরিবর্তন। লোহাকে চুম্বকে পরিণত করা। এখন লোহাকে যদি আপনি চুম্বকে পরিবর্তন করেন, লোহাটা কি চুম্বক হয়ে যাচ্ছে? না, কিছুক্ষণ চুম্বকের আকার ধারণ করছে, কিন্তু কিছুক্ষণ থাকার পরে আবার এই লোহাটা লোহা হয়ে যাবে। এই জন্য লোহাটা হচ্ছে লোহাকে চুম্বকে পরিণত ভৌত পরিবর্তন।